হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হু মেড মি আ প্রিন্সেসের ১৩ নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো আর দেরি না করে চলো আজকের এপিসোডটা শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক রহস্যময় ব্যক্তিকে দেখতে পাই যে একা একাই কথা বলছিল। তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো অশুভ সত্তা বা অন্ধকার শক্তির অধিকারী। তার চারপাশের পরিবেশটাও কেমন যেন থমথমে আর ভয়ঙ্কর। লোকটি সেখানে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, সময় হয়ে গেছে প্রিন্সেসকে একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার। এই লোকটি যে গল্পের অন্যতম প্রধান ভিলেন হতে চলেছে তা তার হাবভাব আর কুটিল হাসি দেখেই বোঝা যাচ্ছিল। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে পরের দিন সকালে যায়। আমরা রাজকুমারী অ্যাথেনাসিয়াকে তার ব্যক্তিগত লাইব্রেরিতে দেখতে পাই। আসলে সে জানতে পেরেছিল যে জেনেটের গল্পের বই খুব পছন্দ, তাই সে জেনেটকে একটা ভালো গল্পের বই উপহার দেওয়ার জন্য লাইব্রেরিতে এসেছিল। এখানে অ্যাথেনাসিয়ার একটা নরম মনের পরিচয় পাওয়া যায়। সে যদিও জেনেটকে নিয়ে একটু সন্দিহান, কিন্তু তার প্রতি একটা স্নেহ অনুভব করে। লাইব্রেরিতে বই খুঁজতে খুঁজতে হঠাৎই তার সামনে ইজেকিয়েল এসে হাজির হয়। প্রথমে দুজন দুজনকে ভদ্রভাবে গুড মর্নিং জানায়, কিন্তু পরক্ষণেই অ্যাথেনাসিয়া বেশ ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার ব্যক্তিগত লাইব্রেরিতে কি করছো? এই মুহূর্তে অ্যাথেনাসিয়ার মনে আশ্চর্যের সাথে সামান্য সন্দেহও ছিল, কারণ রাজকুমারীর ব্যক্তিগত লাইব্রেরিতে অনুমতি ছাড়া প্রবেশ করাটা একটা বড় অপরাধ। ইজেকিয়েল তখন সাফাই দিয়ে বলতে থাকে, আমাকে মাফ করবেন, আমি আসলে ওবেলিয়া সাম্রাজ্যের ইতিহাস নিয়ে কিছু জানতে এসেছিলাম, আর আমি জানতাম না যে এটা আপনার ব্যক্তিগত লাইব্রেরি। কিন্তু অ্যাথেনাসিয়া মোটেই বোকা নয়। সে সাথে সাথে ধরে ফেলে যে ইজেকিয়েল মিথ্যে বলছে। তার চোখের দিকে তাকিয়েই সে বলে, তোমার মিথ্যে বলার কোনো দরকার নেই। অ্যাথেনাসিয়া আত্মবিশ্বাসের সাথে জানায় যে সে খুব তাড়াতাড়ি সত্যিটা খুঁজে বের করবে। ইজেকিয়েলও একটা হালকা হাসি দিয়ে বলে, হ্যাঁ, আপনি জানতেই পারেন। তো এখন আপনি কি করবেন? আমাকে কি এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন? প্রিন্সেস তার এই উত্তরে একটু বিরক্ত হয় এবং বলে, দেখো, মিথ্যে কথা বলা একদমই ঠিক নয়। তুমি নিশ্চয় মিথ্যে বলে এখানে ঢুকেছ। ইজেকিয়েলের মুখে তখন একটা দুষ্টু হাসি ফুটে ওঠে। সে বলে, মিথ্যে কথা? আচ্ছা, আমার তো মনে পড়ছে আপনিও আমাকে একটা মিথ্যে বলেছিলেন, তাই না মিসেস এঞ্জেল? এই মিসেস এঞ্জেল কথাটা শোনার সাথে সাথেই প্রিন্সেসের পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যখন সে ইজেকিয়েলের কাছে নিজেকে একজন এঞ্জেল হিসেবে পরিচয় দিয়েছিল। এই কথা মনে পড়ায় সে লজ্জায় একেবারে লাল হয়ে যায় এবং কি বলবে ভেবে পায় না। অ্যাথেনাসিয়া একটু অপ্রস্তুত হয়ে যায় এবং বলে, তোমার এসব বলার কোনো দরকার নেই। ইজেকিয়েল আবার ক্ষমা চেয়ে বলে, যদি আপনি কোনো শাস্তি দিতে চান তাহলে দিতে পারেন। এরপর সে আরও এক ধাপ এগিয়ে জিজ্ঞেস করে, যদি আপনার কোনো সমস্যা না থাকে আমি কি আপনার আরেকটু কাছে আসতে পারি? এই রোম্যান্টিক পরিবেশটা জমে ওঠার আগেই ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় আমাদের গল্পের সবচেয়ে শক্তিশালী জাদুকর লুকাস। সে এসে একদম সোজাসুজি বলে, আমার মনে হয় মহামান্য সম্রাট তোমাকে এই অধিকার দেবেন না, আর তাছাড়া তুমি রাজকুমারীর লাইব্রেরিতে কোনো অনুমতি ছাড়াই ঢুকে পড়েছ। লুকাসের এই আগলে রাখার ভাবটা দেখার মতো ছিল। ইজেকিয়েলও ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে পাল্টা জবাব দিয়ে বলে, মাঝখানে কথা বলার তুমি কে? আমি তো তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, আর তাছাড়া তুমি কিভাবে এখানে ঢুকলে? এর উত্তরে লুকাস একটা গর্বিত চাহনি দিয়ে বলে, আমি এখানে কাজ করি, তাই আমি যেখানে খুশি আসতে যেতে পারি, আর তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। এই সময় দুইজনের মধ্যে একটা অদৃশ্য লড়াই চলতে থাকে। দুজনেই একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন চোখ দিয়েই একে অপরকে ধ্বংস করে দেবে। তাদের এই উত্তেজনা দেখে বেচারি অ্যাথেনাসিয়া বেশ ভয় পেয়ে যায় এবং সে বলে, তোমরা দুজনেই থামো, আমি এখানে দাঁড়িয়ে আছি আর তোমরা আমার সামনেই ঝগড়া শুরু করে দিয়েছ। এরপর সে ইজেকিয়েলকে জানায় যে লুকাসের লাইব্রেরিতে আসার অনুমতি আছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে লুকাস অ্যাথেনাসিয়াকে নিয়ে কতটা পজেসিভ। সে অন্য কোনো ছেলেকে, বিশেষ করে ইজেকিয়েলকে, অ্যাথেনাসিয়ার আশেপাশেও সহ্য করতে পারে না। ইজেকিয়েল যখন বলে, ও তাহলে এই সেই জাদুকর যে আমার জায়গাটা চুরি করেছে, তখন লুকাসের মুখে এক বিজয়ী হাসি ফুটে ওঠে, যা দেখে মনে হচ্ছিল সে পরিস্থিতিটা বেশ উপভোগ করছে। শেষে ইজেকিয়েল হার মেনে নেয়। সে বইটা ফিরিয়ে দিয়ে অ্যাথেনাসিয়াকে বলে, আপনার সাথে আবার দেখা হবে, আর সেখান থেকে চলে যায়। ইজেকিয়েল চলে যাওয়ার পরই লুকাস অ্যাথেনাসিয়ার হাত থেকে বইটা ছিনিয়ে নেয় আর ঠাট্টার সুরে বলে, তোমার কবে থেকে রোম্যান্টিক উপন্যাসের উপর এত আগ্রহ জন্মালো? অ্যাথেনাসিয়া লজ্জায় লাল হয়ে বইটা ফেরত নেওয়ার চেষ্টা করে, কিন্তু
লুকাস তাকে দেয় না। এরপর তারা প্রাসাদের করিডোর দিয়ে হাঁটতে থাকে। অ্যাথেনাসিয়া লুকাসকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছিল? তুমি ওর সাথে অমন ব্যবহার কেন করছিলে? লুকাস সোজাসুজি বলে, আমি কোনো অন্যায় করিনি, ওই ছেলেটা বেশি কথা বলছিল, তাই আমি ওকে চুপ করিয়ে দিয়েছি। অ্যাথেনাসিয়া তখন ইজেকিয়েলের পক্ষ নিয়ে বলে, ও অতটাও খারাপ নয়, তুমি ওকে ভুলভাবে দেখছো। আর তাছাড়া ও আলফিয়াস পরিবারের ছেলে, ওদের অনেক ক্ষমতা আর ধন সম্পদ আছে, আমরা ওদের সাথে এভাবে শত্রুতা করতে পারি না। অ্যাথেনাসিয়া ইজেকিয়েলের প্রশংসা করতে থাকলে লুকাস বিরক্ত হয়ে যায়। অ্যাথেনাসিয়া তাকে খোঁচা দিয়ে বলে, তবে মানতে হবে ছেলেটা একটু তোমার থেকে বেশি লম্বা। এই কথাটা শোনার পরই লুকাস হঠাৎ তার আসল প্রাপ্তবয়স্ক রূপে ফিরে আসে আর অ্যাথেনাসিয়ার খুব কাছে এসে বলে, আপনি জানেন তো আমি আসলে কতটা বড়? আমি শুধু আপনার সাথে থাকার জন্য বাচ্চা সেজে থাকি, আমাকে একদম বাচ্চা ভাবার ভুল করবেন না। লুকাস আসলে অ্যাথেনাসিয়াকে মনে করিয়ে দিতে চায় যে সে কোনো বাচ্চা নয়, বরং রাজ্যের সবচেয়ে শক্তিশালী জাদুকর এবং একজন পূর্ণবয়স্ক পুরুষ। তার এই রূপ দেখে অ্যাথেনাসিয়া ঘাবড়ে গিয়ে তাকে মারতে শুরু করে আর বলে, আরে বোকা, এটা কি করছো? তাড়াতাড়ি নিজের ছোট রূপে ফিরে যাও, তুমি আমার অনুমতি ছাড়া এভাবে নিজের রূপ বদলাতে পারো না। লুকাস আবার ছোট রূপে ফিরে আসে আর অভিমানের সুরে বলে, আরে মারার তো কোনো দরকার ছিল না। এরপর অ্যাথেনাসিয়া তাকে বলে, আর কখনো বড় হবে না, তোমাকে ওই রূপে ভালো লাগে না। এই ছোট ছোট মুহূর্তগুলো তাদের সম্পর্কের মিষ্টি দিকটা তুলে ধরে। এর পরের দৃশ্যে আমরা অ্যাথেনেসিয়াকে তার ঘরে দেখতে পাই। সে একটি পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, যেটা ছিল জেনেটের প্রথম সামাজিক অনুষ্ঠান বা ডেবিউট্যান্ট পার্টি। সে জেনেটের জন্য একটা উপহার কিনতে চাইছিল, কিন্তু কি কিনবে বুঝতে পারছিল না। সে মনে মনে লুকাসের সাহায্য চাইছিল। লুকাস তখন বলে, তোমাকে উপহার দেওয়ার কোনো দরকার নেই। প্রিন্সেস তাকে বোঝায় যে উপহারের বদলে উপহার দেওয়াই হলো ভদ্রতা, এটা না করলে খারাপ দেখায়। লুকাস তখন জিজ্ঞাসা করে, আচ্ছা ওরা তোমার কে হয়? প্রিন্সেস উত্তর দেয়, ওরা আমার খুব ভালো বন্ধু। লুকাস তখন জানতে চায়, তাহলে আমি তোমার কে? প্রিন্সেস হাসি মুখে বলে, তুমি আমার তার থেকেও বেশি কাছের বন্ধু। এই কথা বলার পরই প্রিন্সেস মনে মনে ভাবে, ইস, এটা আমি কি বলে ফেললাম, এইবার তো ছেলেটা মাথায় চড়ে বসবে। কিন্তু লুকাস এই কথা শুনে খুব খুশি হয়। সে উঠে গিয়ে প্রিন্সেসের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয় আর বলে, তোমার চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে শহরে নিয়ে যাব, সেখানে তোমার যা পছন্দ হবে কিনে নেবে। আমি জানি আমি কতটা মহান। অ্যাথেনেসিয়া মনে মনে ভাবে, সত্যি এই ছেলেটা নিজের প্রশংসা করতে একটুও ছাড়ে না। এরপর লুকাস জাদু ব্যবহার করে টেলিপোর্ট করে আর চোখের পলকে তারা দুজনেই শহরের এক জমজমাট বাজারে পৌঁছে যায়। বাজারে পৌঁছে অ্যাথেনেসিয়া তো অবাক, চারদিকে প্রচুর মানুষ, কোলাহল আর বিভিন্ন দোকান। একজন রাজকুমারীর জন্য এভাবে সাধারণ মানুষের মতো বাজারে ঘোরাঘুরি করাটা একটা অসাধারণ অভিজ্ঞতা। সে অবাক হয়ে লুকাসকে জিজ্ঞেস করে, কি তুমি ট্রান্সপোর্টেশন ম্যাজিক ব্যবহার করতে পারো? তোমরা তো আগেই দেখেছ, যখনই লুকাস টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করত, অ্যাথেনেসিয়াকে আকাশ থেকে নিচে পড়তে হতো, কিন্তু এবার লুকাস খুব আলতোভাবে তাদের টেলিপোর্ট করেছে। লুকাস হেসে বলে, আজ আমার মেজাজ ভালো ছিল, তাই ভালোবেসে জাদু ব্যবহার করলাম। এরপর লুকাস আবার জাদু ব্যবহার করে তাদের দুজনের পোশাক পাল্টে দেয়। তারা সাধারণ মানুষের মতো পোশাক পরে নেয়, যাতে কেউ তাদের চিনতে না পারে। অ্যাথেনেসিয়ার এই নতুন পোশাকটা খুব পছন্দ হয়। এরপর তারা পুরো বাজার ঘুরে দেখতে থাকে। অ্যাথেনেসিয়া এমন অনেক ফল দেখে যা সে আগে কখনো খায়নি। তারা রাস্তায় বিভিন্ন স্ট্রিট ফুড খায়, রেস্টুরেন্টে বসে পেস্ট্রি খায়। অ্যাথেনেসিয়া এতগুলো পেস্ট্রি অর্ডার করে যে লুকাসও অবাক হয়ে যায়। সে মজা করে বলে, আমি বিশ্বাস করতে পারছি না আপনি এত খান, তাও আপনার ওজন বাড়ে না, আপনি কি কোনো জাদু ব্যবহার করেন? অ্যাথেনাসিয়া গর্বের সাথে বলে, এমন কোনো ব্যাপার নয়, আসলে গড আমাকে খুব ভালোবাসেন, হয়তো তাই। তাদের এই হালকা মুহূর্তটা খুব সুন্দর ছিল। ঠিক তখনই তারা হঠাৎ সেখানে জেনেটকে দেখতে পায়। দুজনেই অবাক হয়ে যায় যে জেনেট এখানে কি করছে। লুকাস সাথে সাথে জাদু ব্যবহার করে যাতে তারা দূর থেকে জেনেটের কথা শুনতে পায়। যদিও প্রিন্সেস বলে যে এভাবে আড়ি পেতে কথা শোনা ঠিক নয়, কিন্তু তার কৌতূহলও কম ছিল না। তারা শুনতে পায় জেনেট এক দোকানে অ্যাথেনাসিয়ার জন্যই উপহার কিনতে এসেছে। সে দোকানদারকে বলছে, আমি গতবার যখন রাজকুমারীর সাথে দেখা করেছিলাম তখন খালি হাতে গিয়েছিলাম, আমি জানি উনি কিছু মনে করবেন না, কিন্তু আমি উপহার দিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে চাই। এই কথাগুলো শুনে অ্যাথেনাসিয়ার মনটাও নরম হয়ে যায়। সে বুঝতে পারে জেনেটের মন কতটা পরিষ্কার। জেনেট যে উপহারটা কিনতে চেয়েছিল সেটা নাকি কেবল ব্ল্যাক মার্কেটে পাওয়া যায়, যা একটা খুব বিপজ্জনক জায়গা। দোকানদার তাকে সেখানে যেতে বারণ করে, কিন্তু জেনেট ঠিক করে সে সেখানেই যাবে।
এটা শুনে অ্যাথেনাসিয়া চিন্তায় পড়ে যায়। অ্যাথেনাসিয়া ব্ল্যাক মার্কেট সম্পর্কে লুকাসকে জিজ্ঞেস করে। লুকাস জানায় ওখানে কালো জাদুর বই, দানব নিয়ন্ত্রণ করার জিনিসপত্র, অর্থাৎ সব অবৈধ এবং বিপজ্জনক জিনিস বিক্রি হয়। এটা শুনে অ্যাথেনাসিয়া আরও ভয় পেয়ে যায়। সে বলে আমাদের জেনেটের পিছু নিতে হবে। এর পরের দৃশ্যেই আমাদের সেই ব্ল্যাক মার্কেট দেখানো হয়। জায়গাটার পরিবেশ ছিল খুবই অন্ধকার আর ভয়ঙ্কর। কোথাও কেউ কাউকে মারছে, কেউ দোকানদারকে হুমকি দিচ্ছে। অ্যাথেনাসিয়া আর লুকাস তাদের পরিচয় গোপন রেখে জেনেটের পিছু নিতে থাকে। লুকাস বিরক্ত হয়ে বলে আমরা কি ওর দেহরক্ষী নাকি? অ্যাথেনাসিয়াটাকে চুপ থাকতে বলে। জেনেট একটা দোকানের ভেতরে ঢুকে। দোকানটা এত অন্ধকার ছিল যে বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই লুকাস শক্তিশালী ব্ল্যাক ম্যাজিকের উপস্থিতি অনুভব করে। সে খুব ঘাবড়ে যায় এবং অ্যাথেনাসিয়াকে বলে তুমি এখানেই থেকো, কোথাও যেও না, আমি এক্ষুনি আসছি। এই বলে লুকাস সেই ব্ল্যাক ম্যাজিকের উৎস খুঁজতে চলে যায়। আসলে এটা ছিল সেই রহস্যময় লোকটির পাতা একটা ফাঁদ। সে ইচ্ছে করেই এই ব্ল্যাক ম্যাজিক তৈরি করেছিল যাতে লুকাস প্রিন্সেসের কাছ থেকে দূরে চলে যায় আর সে তার পরিকল্পনা সফল করতে পারে। অন্যদিকে দোকানের ভেতরে জেনেট একটা সুন্দর লকেট পছন্দ করে। সে ভাবছিল এটা হয়তো রাজকুমারীর পছন্দ হবে। ঠিক তখনই সেই রহস্যময় লোকটি সেখানে এসে হাজির হয়। আর এখানে একটা বড় টুইস্ট হলো, জেনেট লোকটির চেহারার মধ্যে ক্লাউডের ছায়া দেখতে পায়, যাকে সে নিজের বাবা মনে করে। কিন্তু আসলে এই লোকটিই তার আসল বাবা, বায়োলজিক্যাল ফাদার, অ্যানাস্টাসিয়াস, যে ক্লাউডের বড় ভাই। কিন্তু এই সত্যটা অ্যাথেনাসিয়া বা জেনেট কেউ জানে না। যাই হোক, এরপর অ্যানাস্টাসিয়াস মিষ্টি কথা বলে জেনেটের হাত থেকে লকেটটা নেয় এবং গোপনে সেটার উপর কালো জাদু করে দেয়। বাইরে দাঁড়িয়ে অ্যাথেনাসিয়া ভাবছিল ডিউক আলফিয়াস ওকে শেখায়নি যে অপরিচিতদের সাথে কথা বলতে নেই। কিছুক্ষণ পর জেনেট দোকান থেকে বেরিয়ে এলে অ্যাথেনাসিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে। অ্যাথেনাসিয়া এখন লুকাসকে খুঁজছিল, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে সেই রহস্যময় লোকটি দূর থেকে বলছিল এবার আমি দেখতে চাই রাজকুমারী তুমি কি করো। হঠাৎই জেনেটের হাতে থাকা বক্সটার ভেতর থেকে বিপজ্জনক কালো জাদু বেরিয়ে আসে এবং একটা বিশালকায় দানবে পরিণত হয়। বাজারে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। দানবটা মাত্র একবার শ্বাস ছাড়তে জেনেট ছিটকে দূরে গিয়ে পড়ে। যখন দানবটা জেনেটের ওপর আক্রমণ করতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে অ্যাথেনাসিয়া মাঝখানে এসে সুরক্ষা জাদু ব্যবহার করে একটা দেওয়াল তৈরি করে। জেনেট তো রাজকুমারীকে সেখানে দেখে অবাক। অ্যাথেনাসিয়া তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো? কিন্তু দানবটা খুব শক্তিশালী ছিল। অ্যাথেনাসিয়া মনে মনে লুকাসকে ডাকছিল, লুকাস এই মুহূর্তে তোমাকে আমার খুব দরকার। অন্যদিকে লুকাস যখন ব্ল্যাক ম্যাজিকের উৎস খুঁজতে থাকে তখন সে বুঝতে পারে যে এটা একটা ফাঁদ ছিল। তার বুঝতে বাকি থাকে না যে তাকে ইচ্ছে করে প্রিন্সেসের থেকে দূরে সরানোর জন্যই এই ব্ল্যাক ম্যাজিকের ফাঁদ পাতা হয়েছিল, যাতে প্রিন্সেসের ওপর হামলা করা যায়। সে সাথে সাথে তার পোষা র্যাভেনকে প্রিন্সেসের কাছে পাঠিয়ে দেয়। এদিকে অ্যাথেনেশিয়ার অবস্থা খারাপ হচ্ছিল। তার সুরক্ষা দেওয়াল ভাঙতে শুরু করেছিল। সে কোনো মতে নিজের জাদু ধরে রাখার চেষ্টা করছিল। হঠাৎ দানবটা শিকলে বন্দী হয়ে যায়। অ্যাথেনেশিয়া জেনেটকে পালানোর জন্য বলে, কিন্তু লকেটের ভেতরের কালো জাদু দানবটাকে আরও শক্তিশালী করে তোলে এবং সে শিকল ভেঙে বেরিয়ে আসে। সঠিক সময়ে প্রিন্সেস জেনেটকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে বলে এবং নিজে মনস্টারের মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে। মনস্টারটা যখন প্রিন্সেসকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই লুকাসের পাঠানো র্যাভেনটি একটি বিশাল নেকড়ের রূপ ধারণ করে এবং মনস্টারের ওপর ঝাঁপিয়ে পড়ে। এই সুযোগে প্রিন্সেস আলোর দেবতার নাম স্মরণ করে এবং তার হাতে আলোর তীরধনুক তৈরি হয়ে যায়। এরপর অ্যাথেনেশিয়ার একটা মাত্র শক্তিশালী তীরে দানবটা উধাও হয়ে যায় এবং সাথে সাথে সেই অভিশপ্ত লকেটটাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। লড়াই শেষ হওয়ার পর অ্যাথেনেশিয়া তার প্রিয় র্যাভেনকে আদর করতে থাকে। জেনেট সেখানে এসে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে আপনি ঠিক আছেন তো? অ্যাথেনেশিয়া বলে আমি ঠিক আছি, তুমি ঠিক আছে তো? এরপর জেনেট অ্যাথেনেশিয়াকে সেই ভাঙা লকেটটা দেয়। পাথরটা ভেঙে গেছে দেখে জেনেটের খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু অ্যাথেনেশিয়া বলে তোমার মন খারাপ করার দরকার নেই, এটা আমার খুব পছন্দ হয়েছে। জেনেট যখন তাকে ইয়র হাইনেস বলে ডাকছিল তখন অ্যাথেনেশিয়া তাকে বলে তোমাকে আর ইয়র হাইনেস বলতে হবে না, তুমি আমাকে অ্যাথেনেশিয়া বলে ডাকতে পারো। এই কথাটা শুনে জেনেটের চোখে জল এসে যায়। এটা তাদের দুই বোনের সম্পর্কের মধ্যে এক
একটা বিশাল বড় পদক্ষেপ ছিল। জেনেট তখন জিজ্ঞেস করে, আচ্ছা আপনি এখানে কি করছিলেন? প্রিন্সেস তার সামনে প্রমিস ফিঙ্গার রেখে বলে, এটা একটা গোপন কথা যা শুধু আমার আর তোমার মধ্যেই থাকবে। এই কথাটা জেনেটের মন ছুঁয়ে যায়। প্রিন্সেসের সাথে তার একটা গোপন রহস্য থাকবে, এটা ভেবেই সে খুব খুশি হয়ে ওঠে। কিছুক্ষণ পরেই লুকাস সেখানে ফিরে আসে। সে প্রিন্সেসকে সুরক্ষিত দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু মুখে বলে, ওহ, আমি তো ভেবেছিলাম তুমি ভয়ে শেষ হয়ে গেছো। আমি কিছুক্ষণ ছিলাম না তাতেই এই অবস্থা। কিন্তু অ্যাথেনেশিয়া ভাব নিয়ে বলে, আমার আর তোমার দরকার নেই, আমি একাই একটা দানবকে হারিয়ে দিয়েছি। এরপর দুজনের মধ্যে আবার সেই মিষ্টি ঝগড়া শুরু হয়ে যায়। এপিসোডের একদম শেষে সেই রহস্যময় ব্যক্তি অ্যানাস্টেশিয়াসকে দেখানো হয়, যে দূর থেকে সব দেখছিল। সে মনে মনে বলে, ক্লাউড, তোমার মেয়ের কাছ থেকে আমি এতটাই আশা করছিলাম। এর মানে হলো সে জানতো অ্যাথেনেশিয়া কতটা শক্তিশালী, এবং তার পরিকল্পনাটা সফল না হলেও সে হতাশ নয়। পরবর্তী এপিসোডে কি হবে তা জানার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।